আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশসমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এই অধ্যায় থেকে। এই অধ্যায় জানার আগে আমাদের জানতে হবে অর্থনৈতিক নির্দেশক কাকে বলে। নির্দেশক শব্দের অর্থ হলো সূচক, অর্থাৎ লক্ষণ। মানে কোনো দেশের অর্থনীতি যে সমস্ত বিষয় দেখলে বোঝা যায় উন্নত, অনুন্নত নাকি উন্নয়নশীল কোন অবস্থায় রয়েছে, সেগুলো হলো নির্দেশক বা সূচক। যেমন জিএনপি, জিডিপি এবং পিসিআই। অর্থাৎ কোনো দেশের অর্থনীতিকে বুঝতে হলে সে দেশের জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, এবং পিসিআই, পার ক্যাপিটা ইনকাম, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। সেগুলো হলো অর্থনীতির নির্দেশক বা সূচক। এখন আসো, জিএনপি কাকে বলে। জিএনপি এর পূর্ণরূপ কি? জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে, জিএনপি কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশি নাগরিক, সে দেশে কিংবা বিদেশে যেখানে অবস্থান করুক, দেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হবে তার আর্থিক মূল্যের হিসাবকে বলা হয় জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ পুরো দেশের নাগরিক, সে দেশে থাকুক কিংবা বিদেশে থাকুক, এক বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্য, তার বাজার মূল্যের হিসাবকে বলা হয় জিএনপি। এক্ষেত্রে চূড়ান্ত পণ্যের দাম হিসাব করতে হবে। চূড়ান্ত পণ্য কোনগুলো? যে পণ্যগুলো কেবল ভোগের জন্য প্রস্তুত, অর্থাৎ যে পণ্য প্রাথমিক কিংবা কাঁচামাল হিসেবে, প্রাথমিক পণ্য কিংবা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে না, একেবারে ভোগের জন্য প্রস্তুত, তাকে বলা হয় চূড়ান্ত পণ্য। যেমন আটা থেকে, যদি আমি বলি 1 কেজি গম থেকে 1 কেজি আটা হলো, এরপরে আটা থেকে একটা পাউরুটি হলো, এক্ষেত্রে পাউরুটিটা হলো চূড়ান্ত পণ্য। কিংবা তুলা থেকে সুতা হলো, সেই সুতা থেকে কাপড় হলো, কাপড় থেকে পোশাক হলো, এখানে পোশাক হলো চূড়ান্ত পণ্য। জাতীয় আয় গণনা করার সময় কেবল চূড়ান্ত পণ্যের দাম হিসাব করতে হবে। এখন আসো, দেশের নাগরিক কর্তৃক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে বসবাস করে এবং যারা বিদেশে থাকে, বিদেশে থেকে রেমিটেন্স পাঠায়, তাদের আয় জিএনপি তে যুক্ত হবে। ওকে, তাহলে জিএনপি কাকে বলে? এবং সেবা, আরেকটা জিনিস বলে রাখি, সেবা কি? সেবা হচ্ছে এই অবস্তুগত, যেগুলো অবস্তুগত পণ্য যা উপযোগ রয়েছে এবং বিনিময় মূল্য রয়েছে, তা হলো সেবা। যেমন শিক্ষকের শিক্ষাদান, চিকিৎসকের চিকিৎসা প্রদান, সেগুলো হলো সেবা। এখন আসো, জিএনপি কাকে বলে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশের নাগরিক কর্তৃক দেশে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদকে কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যে, তার বাজার মূল্যের হিসাবকে বলা হয় জিএনপি। জিএনপি এর পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন কোন দেশের জিএনপি কিভাবে নির্ণয় করা হবে? জিএনপি নির্ণয় করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বই হাতে নাও। জিএনপি নির্ণয়ের জন্য যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে: এক, উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। তোমাদের পাঠ্য বইয়ের 130 নম্বর পৃষ্ঠায় দেখো, উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। এক্ষেত্রে চূড়ান্ত পণ্যের দাম হিসাব করতে হবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে তার বাজার মূল্য কত চলতেছে, চূড়ান্ত পণ্যটা হিসাব করে। তাহলে সবগুলা চূড়ান্ত পণ্যের মূল্য হিসাব করে যেই উৎপাদন পাওয়া যাবে, যে আয় পাওয়া যাবে, সেটা হলো মোট জাতীয় উৎপাদন। তারপরে কোনটা পদ্ধতি রয়েছে? দ্বিতীয় পদ্ধতি হলো উৎপাদনের উপকরণ সমূহের অর্জিত আয়। অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত যে উপকরণগুলো রয়েছে, আমরা জানি উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমির মালিককে কি দিতে হয়? খাজনা। শ্রমিককে দিতে হয় মজুরি। মূলধনের মালিককে দিতে হয় সুদ। সংগঠনের মালিককে দিতে হয় মুনাফা। কাজে উৎপাদন কাজে নিয়োজিত যে 4টি উপকরণ রয়েছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সেই উপকরণের অর্জিত আয়গুলো যোগ করে যেটা আসবে সেটা হলো মোট জাতীয় উৎপাদন। এটা আরেকটা পদ্ধতি। মানে জাতীয় আয় পরিমাপ করার জন্য 3টি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি কি? উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের দাম হিসাব করে। দ্বিতীয়টা হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহের অর্জিত আয়। 3 নম্বরটা হচ্ছে সমাজের মোট ব্যয়। এখন আসো, সমাজের মোট ব্যয়। আমরা যে আয় করি, সে আয়ের সবটুকু কিন্তু মানুষ কি করে না? ভোগ করে না। আয়ের যে অংশটুকু মানুষ ভোগ করে তাকে বলা হয় ভোগ ব্যয়। ভোগ করার পর যেই টাকাটুকু, যেই বাড়তি অংশটুকু তার রয়ে যায়, সেটা তার কি করে? পরবর্তীতে নিরাপত্তার জন্য কিংবা বিনিয়োগের জন্য সে জমা রাখে, ওটা হলো বিনিয়োগ ব্যয়। অর্থাৎ মানুষের ব্যয়কে দুইভাবে ভাগ করা যায়। একটা হলো ভোগ্যপণ্য ক্রয়ের জন্য যে ব্যয়, সেটা হচ্ছে ভোগ ব্যয়।
আবার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যে জমা রাখে সেটা হচ্ছে বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ কি? অর্থাৎ যে জায়গা থেকে সে বাড়তি আয় করতে পারবে, সে আয়ের আশায় যে টাকাটা খাটায় সেটা হলো বিনিয়োগ। তাহলে সমাজে মোট কত টাকা ভোগ ব্যয়, জনগণ সবাই মিলে ভোগ ব্যয় করেছে কত টাকা, এবং কত টাকা বিনিয়োগ ব্যয় করেছে, এই দুইটা যোগ করে যেটা আসবে সেটা হলো মোট জাতীয় উৎপাদন। কাজে জাতীয় উৎপাদন পরিমাপের জন্য কয়টি পদ্ধতি রয়েছে? 3টি পদ্ধতি। সেই 3টি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে খুবই গ্রহণযোগ্য। কোনটা? উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। এই পদ্ধতিটা খুবই গ্রহণযোগ্য, তবে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে কেবল চূড়ান্ত পণ্যের দাম যেন হিসাব করা হয়। তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে, মোট জাতীয় উৎপাদন বলতে কি বুঝো? এরপর আসবে চূড়ান্ত দ্রব্য কাকে বলে, তারপর উৎপাদনের উপকরণের অর্জিত আয় হিসাব করে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা যায় ব্যাখ্যা করো। তারপর মোট জাতীয় উৎপাদন পরিমাপের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি তার বর্ণনা দাও। এরপর আসতে পারে সমাজের মোট ব্যয়কে কয়ভাবে ভাগ করা যায়? 2 ভাবে, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়। তারপর আসো জাতীয় উৎপাদনকে মোট জাতীয় আয় হিসেবে গণনা করা হয়, কিন্তু বাস্তবিক প্রকৃতপক্ষে মোট জাতীয় উৎপাদন যা হবে তা কিন্তু মোট জাতীয় আয় হবে না। কেন? কোনো একটা পণ্য উৎপাদন করতে গেলে এখানে যন্ত্রপাতি মেরামত বাবদ ক্ষয়ক্ষতিজনিত একটা ব্যয় রয়েছে, যেটাকে বলা হয় অবচয়জনিত ব্যয়। অর্থাৎ কোনো একটা উৎপাদন করতে গেলে সেখানে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য যে খরচ হয়ে থাকে সেটা বাদ দিলে মোট জাতীয় উৎপাদন যা হবে, প্রকৃত জাতীয় উৎপাদন সে তুলনায় একটু কম হবে। কিন্তু তোমাদের পাঠ্য বইতে হিসাবের সুবিধার্থে মোট জাতীয় উৎপাদনকে মোট জাতীয় আয় ধরা হয়েছে। অর্থাৎ জিএনপি যেটা, সেটাকে জিএনআই ধরা হয়েছে। জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর জিএনআই হলো গ্রস ন্যাশনাল ইনকাম। জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম, তার মানে মোট জাতীয় উৎপাদন যত, মোট জাতীয় আয় তত হিসাব করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মোট জাতীয় উৎপাদন যা হবে তা মোট জাতীয় আয় হয় না। কারণ মোট জাতীয় উৎপাদন থেকে কিছু খরচ হয়, সেই খরচগুলো বাদ দিলে যেটা থাকে সেটাই মোট জাতীয় আয়। আর তোমাদের পাঠ্য বইতে যদি পরীক্ষায় আসে মাথাপিছু আয় নির্ণয় করো, তখন যেটা মোট জাতীয় উৎপাদন দেখাবে সেটাই হবে মোট জাতীয় আয়, জিএনআই। অর্থাৎ কোন একটা দেশের এক বছরে যে টাকাটা আয় হয় সেটা হলো জিএনআই। এই জিএনআই কে যদি মোট জনসংখ্যা পি মানে পপুলেশন, মোট জনসংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে যেটা পাবে সেটা হলো মাথাপিছু আয়। মানে কোন একটা দেশের মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয়কে সেই দেশে বিদ্যমান মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে কি পেয়ে যাবে? মাথাপিছু আয়, মানে জনগণের গড় আয়। এখন আসো জিডিপি। জিডিপি কাকে বলে? জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে দেশে বসবাসরত দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের হিসাবকে বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে বলতে দেশের মানচিত্রের মধ্যে যারা দেশের ভেতরে অবস্থান করে, দেশি কিংবা বিদেশি নাগরিক কর্তৃক এক বছরে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের হিসাবকে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট অভ্যন্তরীণ উৎপাদন কিংবা মোট দেশজ উৎপাদন। এক্ষেত্রে দেশে অবস্থানরত দেশি নাগরিক এবং যারা বিদেশি নাগরিক তাদের আয় এখানে যুক্ত হবে, কিন্তু জিডিপিতে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে অবস্থান করে তাদের আয় যুক্ত হবে না। জিএনপি এবং জিডিপি এই দুইটার মধ্যে জিএনপি হচ্ছে অপেক্ষাকৃত বৃহৎ ধারণা, আর জিডিপি হচ্ছে অপেক্ষাকৃত ক্ষুদ্র ধারণা। জিএনপি দেখে একটি দেশের প্রকৃত চিত্র ফুটে ওঠে, আর জিডিপি দেখে একটি দেশের প্রকৃত চিত্র ফুটে ওঠে না। জিএনপি হিসাবের সময় কেবল দেশি নাগরিকদের অর্জিত আয় হিসাব করা হয়, আর জিডিপি হিসাবের সময় দেশি এবং বিদেশি নাগরিকদের অর্জিত আয় হিসাব করা হয়। জিএনপি হিসাবের সময় দেশের নাগরিক যারা বিদেশে থাকে তাদের আয় যুক্ত হয়, আবার জিডিপি হিসাবের সময় দেশের নাগরিক যারা দেশের বাইরে থাকে তাদের আয় যুক্ত হয় না। জিএনপি হিসাবের সময় বিদেশি নাগরিকদের আয় যুক্ত হবে না, আবার জিডিপি হিসাবের সময় বিদেশি নাগরিকদের আয় যুক্ত হবে। কাজে জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য আসলে খ নম্বরে তোমরা এইভাবে এই পার্থক্যগুলো লিখবে। প্রথমে জিএনপি কাকে বলে, জিডিপি কাকে বলে, এরপরে জিএনপির পূর্ণরূপ, জিডিপির পূর্ণরূপ, তারপর আমি যা বললাম সেগুলো ছক আকারে পার্থক্য করে লিখবে। এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 131 131 পৃষ্ঠায় দেখো মোট দেশজ উৎপাদন। এখানে একটি অঙ্ক রয়েছে কাজ, সেই কাজটি দেখো। এখানে তোমাদের আরেকটি জিনিস বলে রাখি, এক্স এবং এম দুইটি প্রতীক। এই এক্স দ্বারা বোঝায় রপ্তানি বাবদ আয়, আর এম হলো আমদানি বাবদ ব্যয়। অর্থাৎ বাংলাদেশের নাগরিক যারা বিদেশে থাকে সেখানে বসবাস করে যে টাকাটা তারা আয় করে ওই টাকাটা দেশে পাঠালে সেটা রেমিটেন্স, সেটা হবে এক্স। কিংবা বাংলাদেশের কোনো
বিনিয়োগকারী কোনো উদ্যোক্তা যদি বিদেশে পণ্য রপ্তানি করে যেটা আয় করে সেটা হবে এক্স। আবার বিদেশি নাগরিক যারা আমাদের দেশে থাকে বিনিয়োগ করে এখান থেকে আয় করে যদি তাদের দেশে নিয়ে যায় সেটা হবে এম। এক্স হলো রপ্তানি বাবদ আয়, আবার এম হলো দেশে অবস্থানরত বিদেশিদের অর্জিত আয়। ওকে, এখন আসো তোমাদের 131 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি হলো কোনো নির্দিষ্ট বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবার আর্থিক মূল্য 21,000 কোটি টাকা। কোনো নির্দিষ্ট বছরে কোনো দেশের অভ্যন্তরে, অভ্যন্তরে মানে কি জিডিপি, কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবার আর্থিক মূল্য হলো 21,000 কোটি টাকা। অর্থাৎ এখানে জিডিপি হলো জিডিপি 21,000 কোটি টাকা। এই 21,000 কোটি টাকা হলো জিডিপি। এরপরে রয়েছে দেখো, এর মধ্যে ওই দেশে বসবাসকারী বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য 2,000 কোটি টাকা। এই 2,000 কোটি টাকা এটা হলো এম, এখানে এম হলো 2,000 কোটি টাকা। কেন? কারণ এটা হলো বিদেশিদের দ্বারা উৎপাদিত, বিদেশিরাও আয় করেছে। ওই একই বছরে উক্ত দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী দেশের নাগরিকদের মোট উৎপাদনের আর্থিক মূল্য 4,500 কোটি টাকা। এই 4,500 কোটি টাকা এটা হলো এক্স। এই 4,500 কোটি টাকা এটা হলো এক্স, কারণ এটা দেশের নাগরিক তারা বিভিন্ন দেশে বসবাস করে এই টাকাটা আয় করেছে। দেশের নাগরিকদের কর্তৃক অর্জিত আয়কে বলা হয় এক্স, অর্থাৎ রপ্তানি বাবদ আয়, আর এম হলো আমদানি বাবদ ব্যয়। এখন আমরা বের করব জিএনপি, মোট জাতীয় উৎপাদন কত। দেখো সুতরাং এখানে জিএনপি কত হবে, জিএনপি নির্ণয়ের সূত্রটি হলো জিএনপি সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ এখানে জিডিপি কত 21,000, এই 21,000 যোগ এক্স এর মান হলো 4,500 বিয়োগ এম এর মান হলো 2,000, তাহলে কত থাকে দেখো, এই 21,000 যোগ 4,500 থেকে 2,000 চলে গেলে আর থাকবে 2,500। 21,000 এর সাথে 2,500 যোগ করলে 23,500। এই 23,500 কোটি টাকা হলো জিএনপি। ক্লিয়ার? এই 23,500 কোটি টাকা এটা হলো জিএনপি। অর্থাৎ জিএনপি নির্ণয়ের সূত্র হলো জিএনপি ইকুয়াল জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখানে জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট আয়, এই যে 21,000 কোটি টাকা সেটা হলো জিডিপি। আবার এক্স হলো রপ্তানি বাবদ আয়, দেশের নাগরিক যারা বিদেশে থাকে তারা যে আয় করে সেটা হলো এক্স 4,500। আবার বিদেশি নাগরিক যারা এখানে চাকরি করে কিংবা উৎপাদন করে তাদের দেশে নিয়ে যাবে সেটা হলো এম 2,000 কোটি টাকা। তাহলে এক্স থেকে এম বিয়োগ করে যেটা পেয়েছি সেটা জিডিপির সাথে যোগ করে দিলে কি পেয়ে যাবো, জিএনপি। যদি তোমাকে জিডিপি বের করতে বলে, যদি বলে জিডিপি কত, তাহলে এটা এদিকে নিয়ে আসবে, জিএনপিটা পাশে নিয়ে যাবে। তাহলে জিএনপি থেকে এক্স মাইনাস এম এর মান বিয়োগ করে দিলে জিডিপি পেয়ে যাবে। ওকে, যদি তোমাকে বলে জিডিপি বের করো তখন কিভাবে করবে, এই যে দেখো, এই জিডিপি ইকুয়াল জিএনপি থেকে কি করবে এক্স মাইনাস এম বিয়োগ করে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে মাথা পিছু আয় কিভাবে বের করবো, মোট জাতীয় উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হলো মাথা পিছু। আশা করছি তোমরা বুঝতে পেরেছো জিএনপি, জিডিপি এবং পিসিআই পার ক্যাপিটা ইনকাম, এই মাথা পিছু আয় কিভাবে জীবনযাত্রার মানকে প্রভাবিত করে, এবং পরবর্তী বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই জানাবে, আর পরবর্তী ক্লাসগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।